গতকাল ছিল শাপলা চত্বর ম্যাসাকারের ১ যুগ পূর্তি। ২০১৩ সালের ৫ মে এই ঘটনাটা ঘটেছিল। গতকাল যতটা আলোচনা হবার কথা ছিল আমি ধারণা করি সেই অর্থে অতটা আলোচনা হয়নি। ইনফ্যাক্ট হেফাজত এর আগে একটা সমাবেশ করেছে ২-৩ দিন আগেই। সেটা তাদের বেশ কিছু দাবি এবং এর মধ্যে নারী নীতি বিষয়ক, নারী নীতি না, নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা একটা এজেন্ডা হওয়াতে যাবতীয় আলোচনা ওই দিকে চলে গেছে। এবং শুধু সেটা না, সেই সমাবেশের মঞ্চে নারীদের প্রতি যে ধরনের অবমাননাকর মন্তব্য করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, আমরা যদি সহজ ভাষায় বলি, সেটা নিয়েও প্রচুর বিতর্ক হওয়াতে আমি ধারণা করি ৫ তারিখের এই মর্মান্তিক ঘটনাটা তুলনামূলকভাবে ধামাচাপা পড়ে গেছে। আমি দেখলাম হেফাজত ওই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে। খুবই অবাক লাগে, মঞ্চে এটার প্রতিবাদ হওয়া উচিত ছিল। যখন কেউ কেউ মঞ্চে ধরনের শব্দ ব্যবহার করছিলেন, হেফাজতের যারা সিনিয়র ছিলেন তারা সেখানেই এটার প্রতিবাদ করা উচিত ছিল, বা খুব অল্প সময় পরই। এটা যখন প্রচুর শোরগোল হলো, প্রচুর কথাবার্তা হলো, তখন তারা এই কাজটা করলেন। তারপরও তারা করেছেন, এটুকুকে আমরা সাধুবাদ জানাই। এসব করে আসলে দিনের শেষে মানুষের সহানুভূতি নষ্ট হয়। আর একটা কথা খুব জরুরি, মানে অপরাধ সবার জন্যই অপরাধ, কিন্তু যখন যারা ইসলামের কথা বলেন, যারা ধর্মগুরুরা আছেন, যারা নানান ইস্যুতে হেফাজতে ইসলাম বলছেন, তারা ইসলামের অনেক কিছুর ব্যাপারে তারা সে ভ্যানগার্ডের ভূমিকা নেন বলে দাবি করেন, তাদের দিক থেকে এসব হওয়া একেবারেই অনুচিত। তাদের কাছে এক্সপেকটেশন আমাদের বেশি থাকবে, উনি আর জাস্ট একজন আমজনতা নন। সুতরাং আমি আশা করব তারা ভবিষ্যতে তাদের দাবি দেওয়া প্রকাশের ক্ষেত্রে এই সতর্কতাগুলো রাখবেন। যাই হোক, আমরা ৫ মের ঘটনা নিয়ে কয়েকটা কথা, এবং তার আগে এটাও হয়তো একটু শুরুতে বলে রাখি যে শেষ অংশে আমরা এটাও বোঝার চেষ্টা করব, আজকে আমরা ১ যুগ পরে যদি দেখি ওই ৫ মের মহাসমাবেশ এবং যে ম্যাসাকার হয়েছে, যে ক্র্যাকডাউন হয়েছে, সেটা আদতে কার পারপাস সার্ভ করেছে, এবং সেটার সূত্রে আমরা বলবো এই ধরনের সমাবেশ নিয়ে কতটুকু সতর্কতা আমাদের রাখা দরকার। যারা এই সংগঠনে আছেন, যারা এই সংগঠনের সাথে যুক্ত, সেটা একটু দেখা দরকার আছে। আসবো সেই জায়গায়, কিন্তু ৫ মে নিয়ে আমি মনে করি যথেষ্ট সিরিয়াস কিছু একাডেমিক স্টাডি হওয়া দরকার আছে। এই যে একটা সমাবেশ হলো, এই সমাবেশে আমরা জানি যে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলোর এক ধরনের নিয়ন্ত্রণ আছে তাদের মাদ্রাসার উপরে। অনেকগুলোই আবাসিক মাদ্রাসা, যারা এখানে এসছিলেন, যারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, আমি এদের কথা সবসময় বলি। বলাও হয় যে ইভেন একটা যুদ্ধেও যে মানুষটা সত্যিকার অর্থে অস্ত্র হাতে দাঁড়িয়েছে, বা আমাদের এই যে গণ অভ্যুত্থানের আলাপ আমরা করি, সেখানেও যে মানুষটা একটা পথে দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে, তিনি আসলে ঠিক কী মনে করেছেন, কেন দাঁড়িয়েছেন, এটা বোঝা জরুরি। আমাদের উপর থেকে চাপিয়ে দেয়া ন্যারেটিভের এক ধরনের টেন্ডেন্সি আছে। সুতরাং হেফাজতে ইসলাম তারা কি দাবি জানিয়েছিল আমরা জানি, কিন্তু যারা পার্টিসিপেট করেছিল তারা কেন এসেছিল ওই পরিস্থিতিতে, এই জিনিসগুলোরও এক ধরনের ডকুমেন্টেশন দরকার আছে বলে মনে করি আমাদের ইতিহাসের স্বার্থে। আমরা জানি এটা একটা পাল্টা প্রতিক্রিয়ায় মনে হয় অ্যাপারেন্টলি শাহবাগে একটা বিরাট অবস্থান শুরু হয়েছিল গণজাগরণ মঞ্চ নামে। তার পাল্টা প্রতিক্রিয়ায় সেখানে মূলত কিছু ব্লগার, এক ধরনের ইসলাম বিদ্বেষী লেখা লিখতেন, তাদের সেই লেখাগুলো প্রকাশ্যে আনা হয় পরিকল্পিতভাবে, আমরা এভাবে বলবো, প্রকাশ্যে আনা হয়, এবং সেটার প্রতিক্রিয়ায় শাপলা চত্বর তৈরি হয়েছে। যদিও তারা আরও বেশ কিছু দাবি দেওয়া তাদের ওর মধ্যে ছিল, আমি ভুল না করলে 13 দফা সম্ভবত। তারা আসলেন এবং আসার পর ক্র্যাকডাউন করা হলো। প্রাথমিকভাবে অন্তত আমরা এটা চাইব, মানে এখানে কত মানুষ মারা গেছে এটা এক অবিশ্বাস্য ঘোলাটের বিষয় হয়ে রয়েছে। স্বাভাবিক, শেখ হাসিনার সময় এই ঘটনা ঘটানো হয়েছে, তারা এগুলো ধামাচাপা দিতে চেয়েছেন। ওই ঘটনার আগে পরে মৃতের একটা সংখ্যা আওয়ামী লীগের পক্ষ থেকে, মানে সরকারের পক্ষ থেকে তৎকালীন বলা হয়েছিল মোটামুটি 25-26 জন এরকম সংখ্যাটা, কিন্তু শাপলা চত্বরে কেউ ওই ক্র্যাকডাউনের সময় কেউ মারা যায়নি বলে তারা দাবি করত। এটা ভুল ছিল। অধিকার এটা নিয়ে একটা সংখ্যা প্রকাশ করার কারণে রীতিমতো অধিকার সংগঠনটা, মানবাধিকার সংগঠনটা তীব্র সরকারি চাপের মধ্যে পড়ে, এবং এখন আমরা দেখলাম হেফাজতের পক্ষ থেকে 93 জনের মৃত্যুর কথা তারা আমাদের সামনে এনেছেন বিস্তারিত দিয়ে, যদিও বলছেন এটা চূড়ান্ত তালিকা নয়, এটা আরও পাল্টাতে পারে।
আমি মনে করি হেফাজতের এই ধরনের তালিকা এতদিন পরেও খুবই ডেফিনিটিভ হওয়া দরকার ছিল এবং এগুলো আরও আগে হলে আরও ভালো হতো, এটা আমাদের দরকার আছে। এবং এই সরকারের সময় গত নভেম্বরে আমরা দেখলাম একটা মামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বেশ কয়েকজনের বিরুদ্ধে, তদন্তের জন্য সময় বেঁধে দিয়েছেন। আমি নিউজে দেখলাম এটা সম্ভবত 12 মে। আমরা একটা জিনিস প্রাথমিকভাবে চাই, সেটা হলো ঘটনার সাথে জড়িতদের বিচার। অত্যন্ত বর্বর হামলা করে এই মানুষগুলোর উপরে বর্বর হামলা করে ছাপিয়ে পড়েছিল সরকারের বাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলে মারাত্মক মর্মান্তিক ক্র্যাকডাউন তারা চালিয়েছিল। এর বিচার হতে হবে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। শুধু সেটা না, ওখানে যেভাবে মানুষজনের উপরে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছিল সেটার বিচার হতে হবে, হতেই হবে। এবং ওই ঘটনাকে কেন্দ্র করে এবং পরবর্তীতে আমি আগের দিনেরও একটা ভিডিওতে বলেছি, যেসব হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে পাল্টা হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে, সেগুলো খুব দ্রুত প্রত্যাহার করতে হবে। এই সরকারের আমলে এসে ডক্টর ইউনূস সহ বিএনপি, জামায়াত সহ বহু মানুষের হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়ে যায়, কিন্তু 9 মাস পরও হেফাজতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়নি। এটা খুবই ভুল। এখন আমরা আসলে ওই জায়গাটা একটু খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে কেন এই ঘটনাটা ঘটল। কারো মনে হচ্ছিল সে সময় সরকার যে গণজাগরণ মঞ্চ তৈরি করেছে, সেই মঞ্চ তৈরি করে তার ক্ষমতাকে পাকাপোক্ত করে তুলতে চাইছে এবং হেফাজতে ইসলামকে পাল্টা মাঠে নামিয়ে সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যাবে, এটা কারো মনে হচ্ছিল। এবং আমার মনে পড়ে ওই সময়গুলোতে অনেকে এভাবেই ভাবছিলেন যে হেফাজতে ইসলাম যদি মাঠে নামে, তার সাথে যদি অন্যান্য রাজনৈতিক দল সলিডারিটি দেখিয়ে মাঠে নামে, সরকারের বিরুদ্ধে টাফ কিছু করা হয়তো সম্ভব হয়ে উঠবে। অনেকে সেভাবে ভেবেছিলেন এবং যেটা হয়, এ ধরনের মুভমেন্টে একটা ইস্যুকে সামনে রাখা হয়, যেটা এই ক্ষেত্রে ইসলামকে অবমাননার ইস্যু সামনে ছিল। 5 তারিখ যখন ক্র্যাকডাউন করা হলো, তখন এই আলাপ অনেকে করেছেন যে হেফাজতে ইসলামকে আসলে ঢাকায় এই সমাবেশের অনুমতি বা কেন দেয়া হলো, এই প্রশ্ন অনেকে তুলেছেন। কারণ সরকার চাইছিলেন, এর আগেও তারা সমাবেশ করেছেন, ঢাকার বিভিন্ন পয়েন্টে করেছেন, এখানে আসা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে তারা, এবং এই আওয়াজ ছিল যে তারা আসবেন, আসার পর তারা ওখানে বসে যেতে পারেন, এই আলাপটা কিন্তু করা হয়েছে, বসে তারা সরকারের পদত্যাগ চাইতে পারেন। এগুলো তখন খুব একটু চোখ কান খোলা রাখলেই, একটু কান পাতলেই এই সব আলাপ শোনা যাচ্ছিল। প্রশ্ন হচ্ছে, সরকার কি এটা জানতো না যে তারা বসে যেতে পারেন? তারা শেষ পর্যন্ত তো বসে যেতে চাইলেন, এবং এই যে বসে যেতে পারেন এটা জেনেও সরকার আসলে আসতে দিয়েছে। সে কারণেই এটার বেনিফিশিয়ারি কে সেটা যদি দেখি তাহলে বোঝা যাবে এটা কে ঘটিয়ে থাকতে পারে এবং পরিকল্পনাটা আদতে কার ছিল। হেফাজতে ইসলাম যখন বাংলাদেশের এরকম একটা জায়গায় এত লক্ষ মানুষ সারা দেশ থেকে আসলেন, এসে অবস্থান করলেন, সরকারের পতন চাইলেন, এবং আওয়ামী লীগ তাদেরকে গুলি করে, হত্যা করে, পিটিয়ে, খুন করে এখান থেকে সরিয়ে দিতে পারলেন, তাতে দুটো জিনিস প্রমাণ আওয়ামী লীগ করতে পারল। সেটা হলো বাংলাদেশে যথেষ্ট উগ্রপন্থা তৈরি হয়েছে, ভালো রকমভাবে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা আছেন, যারা ধর্মের সমালোচকদের, আমি আওয়ামী লীগের বয়ানের কথা বলছি, বিরুদ্ধে মৃত্যুদণ্ড চায়। এবং ওই সময় আমাদের নিশ্চয় মনে হচ্ছে কয়েকজন ধর্ম নিয়ে লেখা, ধর্মকে সমালোচনা, বিশেষ করে ইসলামকে সমালোচনা করে লেখা ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বিভিন্নভাবে হত্যা করা হয়েছিল। এটা এখন না বোঝার কোনো কারণ নেই, এগুলো শেখ হাসিনার এজেন্সিগুলো কাজটা ঘটিয়েছিল। তাতে দেখানো হলো যে এইরকমই উগ্রপন্থা বাংলাদেশে আছে, যারা এই ধরনের মতামত যারা দেন, এই ধরনের কথা যারা বলেন, তাদেরকে কুপিয়ে হত্যা করছেন। এবং হেফাজতের মতো এরকম একটা ইসলামী ফান্ডামেন্টালিস্ট গ্রুপ বাংলাদেশে এতটা শক্তি আছে, এবং যেটা জরুরি কথা, শেখ হাসিনা ইজ দেয়ার, যিনি এদেরকে পিটিয়ে, খুন করে, ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারেন। সুতরাং বাংলাদেশে যদি এই ধরনের শক্তিকে নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে শেখ হাসিনাই একমাত্র অপশন। আমাদের মনে আছে সে সময় বিএনপি সহ প্রায় সব দল হেফাজতের সাথে সংহতি প্রকাশ করেছিলেন, সংহতি জানিয়েছিলেন। তাতে যেটা হলো, খুব কৌশলে বাকি সবাইকে এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের সাথে ট্যাগড হিসাবে প্রচার করা আওয়ামী লীগের জন্য সহজ ছিল। তখন বিএনপির সাথে জামায়াতের জোট ছিল এবং বিএনপির সাথে আরও কিছু ইসলামিস্ট দল ছিল। ফলে শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশে মৌলবাদ, ইসলামী মৌলবাদ কোট আনকোট
রুখে দেওয়ার জন্য, শায়েস্তা করার জন্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ফলে শেখ হাসিনা নির্বাচন করুক বা না করুক, শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় থাকুক বা না থাকুক, শেখ হাসিনা যদি চুরি করুক, তাতে সারা পৃথিবীকে এই ন্যারেটিভ গেলানোর চেষ্টা হয়েছে এবং গ্লোবালি এটা সাকসেসফুলি তারা করতে পেরেছেন। সেটা হলো শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। আমরা 24-এর নির্বাচনের আগে ভারতের বহু লোকজনকে বলতে শুনেছি যে শেখ হাসিনা ভালো শাসক নন, তিনি করাপ্ট, তিনি অত্যন্ত বাজেভাবে শাসন করছেন, তিনি ভোট চুরি করেন, কিন্তু তিনি থাকতে হবে কারণ তিনি ইসলামিক ফান্ডামেন্টালিস্টদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এটা শুরুটা কিন্তু আসলে আমি মনে করি ম্যাসিভ স্কেল, অ্যান্ড শি ইজ দ্য সেভিয়ার। এই দেশকে, এই অঞ্চলকে ইসলামিক মৌলবাদ থেকে রক্ষা করার জন্য এই ন্যারেটিভটা আসলে শাপলা চত্বর দিয়ে এস্টাবলিশড হয়েছিল, যেটা তার 14 সালে একেবারে ভোটবিহীন একটা নির্বাচন করে 5 বছর ক্ষমতায় থাকার ক্ষেত্রে দুর্দান্তভাবে সাহায্য করেছিল। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এবার বুঝবো শেখ হাসিনা আসলে পরিকল্পনা করে তাদেরকে এখানে ডেকে এনেছেন, তাদেরকে অবস্থান করতে দিয়েছেন প্রাথমিকভাবে, তারপর তাদেরকে পিটিয়ে খুন করে সরিয়ে দিয়েছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। যে 93 জন মানুষের মৃত্যুর কথা বলা হয়, এর আগে পরেও আরও 25-30 জন, মানে সংখ্যাটা 100 থেকে 150 হতে পারে, মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি পৃথিবীবাসীকে দেখালেন তিনি এটা করতে পারেন, এবং সারা পৃথিবীতে এই ধরনের প্রবণতা অনেক ক্ষেত্রেই আছে। এটা যদি সত্য হয়, ভবিষ্যতের জন্য আমাদের একটা সতর্কতা আছে। এটা হেফাজতে ইসলাম হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, তারা ঠিক কীভাবে কোন ইস্যুতে কতটুকু রিয়্যাক্ট করবেন একটু বিবেচনা তাদের করা দরকার আছে, সত্যিই করা দরকার আছে। পৃথিবীটা খুবই জটিল জায়গা। পৃথিবীটা সহজে যেভাবে ভাবা হয়, যেভাবে আমরা চলা সঠিক বলে মনে করি, যেভাবে চলাটাকে ন্যায্য বলে মনে করি, পৃথিবী সেভাবে চলে না। শেখ হাসিনার সময়ে ওই ঘটনার মাসুল আমরা জাতি হিসেবে আরও 10 বছরও দিয়েছি বলতে পারি। তিনি গেছেন, কিন্তু একই রকম ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে হেফাজতে ইসলাম বা আর কেউ এই ধরনের দাবি, যে কোনো দাবি হতে পারে সেটা ন্যায্য, সেই দাবিটাও কিভাবে মাঠে আনতে হবে, কিভাবে সেটা নিয়ে কাজ করতে হবে, কোন সময়ে কাজ করতে হবে, এই ব্যাপারগুলো মাথায় রাখা আসলে জরুরি। 5 মে আমাদের অনেক কিছুর সাথে এই শিক্ষাটাও দিয়েছিল, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় আমাদের দেশের ইসলামপন্থী অনেক মানুষ এই শিক্ষাটার আশপাশেও নেই, এবং আমি বিশ্বাস করি যদি এটা চলতে থাকে, এই প্রবণতা চলতে থাকে, এটা আমাদের বিপদ বাড়াবে। এই ঝুঁকির মধ্যে আমরা থেকেই যাব।